গ্যারান্টি আমি নিচে, গ্যারান্টি মুস্কান নিচে। আমাদের সম্পর্কটা ওপর থেকে ঠিক করা, এ বিষয়ে তোমার সন্দেহ থাকলেও আমার নেই। আর বাচ্চা মেয়ের মতো মুস্কান নয়, সময়ের সাথে সব পরিবর্তন হবে। পরিবর্তন হবে মুস্কান, পরিবর্তন হব আমি, তুমি, তোমরা সবাই, সব কিছু পরিবর্তন হবে। কিন্তু হৃদয়ে সারাটা জীবন যে নামটা লেখা থাকবে সেটা আমি। আমার হৃদয়ে সারা জীবন যে নামটা লেখা থাকবে সেটা হলো মুস্কান। বলা বলে কিছুই নেই, সময় সবটা বলে দেবে। আর হ্যাঁ, আমার আর ওর মাঝে কেউ আসার চেষ্টা করলে বা কেউ আমাদের আলাদা করার চেষ্টা করলে সে নিজে নিঃশেষ হয়ে যাবে, হয় আমার হাতে নয় নিয়তির হাতে। মিস্টার ইমন চৌধুরী, যে সুখের আশায় তুমি রয়েছো সেই সুখ তুমি কোনোদিন পাবে না। ওই মেয়ের মাধ্যমে তুমি না শারীরিক সুখ পাবে না মানসিক সুখ। তোমায় ঘুরে ফিরে এই রিশতার কাছে আসতে হবে। আমি আমার ভালোবাসা, সন্তান, সম্মান সব হারিয়েছি একদিন। সেদিন তুমি এই বাড়িতে থেকে বের না করে দিলে ওই অ্যাক্সিডেন্টটা না হতো, আর না আমি আমার বাচ্চা হারাতাম, আর না ও আমায় ছাড়তো। যাকে নিয়ে তোমার এত গর্ব, যার মাঝে তুমি এতটা ডুবে আছো, কেমন হবে যদি তার শরীরে অসংখ্য পুরুষের ছোঁয়া পড়ে? ভার্জিন মাই ফুট, ওই ভার্জিনটি তোমার আগেই কেউ খেড়ে নেবে। কিরে পাগলের মতো হাসছিস কেন এভাবে? কই, এমনি একটা হাসির কথা মনে পড়লো। খালামণি, ওই মেয়েকে আজ সাহায্য করবো, নিতে চলো। সাজিয়া বেগম হাত টেনে দরজার কাছে আসতেই সাজিয়া বেগম বললেন, রীতিশা, এসব ভুলেও করিস না। ইমন পুরো বাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করেছে, মুস্কানকে সর্বক্ষণ নজরে নজরে রাখে। হোয়াট, কি বলছো? সিরিয়াসলি? হ্যাঁ রে, নয়তো আমি কি ওকে না জ্বালিয়ে থাকি? ও আই সি। খালামণি, তুমি কত বড় উপকার করলে, ভাবতেও পারবে না। এবার খেলার গুটিটা পাল্টে নিব। আমি জানি তোমার থেকে সাপোর্ট পাবো না, তাই এই বিষয়ে তোমার থেকে লুকানোই বেটার। যা হবে তোমার আর ইভানের সিদ্ধান্তেই হবে। যা হবে আমার আর ইভানের সিদ্ধান্তেই হবে। সামনের পহেলা বৈশাখ এ বাড়িতে নিশ্চয়ই বরাবরের মতো বিশাল আয়োজন হবে, আর ওই দিনটাই কাল হয়ে দাঁড়াবে তোমার জন্য মিস্টার ইমন চৌধুরী। ইস, বাচ্চাটা কিচ্ছু করার নেই। তোর সব থেকে বড় ভুল হলো ইমন চৌধুরীর মতো অভিশপ্ত জীবনে চলে আসা। কিরে, কি ভাবছিস এত? চল নিচে চল। রীতিশা চমকে উঠল। খানিকটা হাসি এঁকে সাজিয়াকে জড়িয়ে ধরে বলল, চলো চলো। সবাই একসাথে খেতে বসেছে। মুস্কান বরাবরই ইমনের খাওয়া শেষে খেতে বসে। ইমনের পাশে বসে বা দাঁড়িয়ে তাকে খুব যত্ন সহকারে খাওয়ায়। দাদি এই স্বভাবটা খুবই পছন্দ করে। তার সেই পুরনো দিনের কথা, তার কর্তার কথা মনে পড়ে যায়। মুস্কানের মায়া ভরা মুখটা দেখে বারবার সে অতীতে ফিরে যায়। এই তো আর কটা দিন, তারপর সব পরিষ্কার হয়ে যাবে ভেবেই এক দীর্ঘশ্বাস ছাড়ল। দেখ দেখ, মনে হচ্ছে কাজের লোক তার মালিককে খেতে দিয়েছে। ফিসফিস করে বলল রীতিশা। ইয়াশফা মুচকে হাসলো। কাজের লোকই তো, পায়ের নুপুর গড়ায় পড়লে সে কি নেকলেস হয়ে যায় নাকি? ইয়ানা বিরক্তি নিয়ে খেতে শুরু করলো। তাদের কথায় কান দিল না, যাতে তারা আর এসব কথা না বলতে পারে, তাই বেশ জোরেই অভ্রকে বলল, ভাইও, বাপি আসছে তো পয়লা বৈশাখে? অফকোর্স। ইয়ানা প্রচন্ড খুশি হলো। সে খুশি দেখে ইমন বাঁকা হাসলো। অভ্র, এবার তাহলে ইনামুনির বিয়েটা সেরেই ফেলি। ছোট কোকা যখন আসো ছোট কোকা যখন আসছেই বলে মুচকিয়ে হাসলো। ইয়ানা খেপে গেল। সবাই মিটিমিটি হাসছে। মুস্কানও মুচকি হাসলো। তা দেখে রীতিশা ফিসফিস করে বলল, হাসি ফুটেছে মুখে। ওই হাসি যদি কান্নায় পরিণত করতে না পারি তাহলে আমি রীতিশা না। ওমা, আপনি কি করবে? বলো বলো, আমিও শুনি। নো বাচ্চা মানুষ, তুই এসব শুনে কি করবে? চুপচাপ খা। ইয়াশফা গাল ফুলিয়ে খেতে লাগলো। রীতিশা বাঁকা হাসলো। মুস্কান বিছানায় বসে পড়াশোনা করছে। ইমন সোফায় বসে কিসব লেখালেখি করছিল। মাথাটা ধরে আসছে ভীষণ। সব গুছিয়ে বিছানায় গিয়ে বসলো। এক হাতে কপালে 2 আঙ্গুল দিয়ে মালিশ করতে লাগলো। মুস্কান বিড়বিড় করে পড়ার ফাঁকে ইমনকে চেয়ে দেখছে। যা বোঝার বুঝে গেল। বইটা সাইডে রেখে বালিশ ঠিক করে বিছানাটা একটু গুছিয়ে নিল। আপনি শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি। ইমন শুধু হু হু করেই শুয়ে পড়ল। মুস্কান তার অনেকটা কাছে গিয়ে আলতো করে চুলে বুলিয়ে দিতে লাগলো। কখনো 2 আঙ্গুলে কপালে গাঢ়ভাবে বুলাতে লাগলো। ইমন হালকা আরাম পেয়ে চোখ বুঝে ফেলল। মুস্কান এক ধ্যানে ইমনের দিকে চেয়ে রইল। ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই মানুষটাকে। তার সুখ লাগে, বড় সুখ লাগে এই মানুষটা তার পাশে থাকলে।
এই মানুষটার সেবা করতে ইদানিং বড্ড ছুতে মন চায়, বড্ড ছোঁয়া পেতে ইচ্ছে করে, কিন্তু উনি তো নিজের ইচ্ছে ছাড়া কখনো আমার কাছে আসে না। আমার যে সবসময় ওনাকেই চাই, খুব করে চাই, উনি কেন বোঝে না? নিজের অজান্তেই খুব কাছে চলে যায় মুস্কান, আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। পরক্ষণেই লজ্জায় লাল হয়ে যায়, ঘন হয়ে আসে তার শ্বাস। অথচ যেই মানুষটাকে চুমু খেলো সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তাতে এই লজ্জা জেগে থাকলে না জানি কি হতো। লজ্জার ব্যাপারটা এতই প্রখর ছিল যে ছুটে ব্যালকনিতে চলে গেল সে। মুস্কান সরে যাওয়ায় মাথা ব্যথাটা আবারও বাড়তে থাকলো, গভীর ঘুমও আলগা হতে শুরু করলো। এমন অনুভব করলো মুস্কান তার পাশে নেই। তিনি বলেছিল অব্রকে কিস করলেও যদি সাড়া না দেয় অব্র ভীষণ রেগে যায়, কিন্তু উনি যখন আমাকে কিস করে আমাকে তো সুযোগই দেয় না। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল মুস্কানের। ধীর পায়ে রুমে চলে এলো, উদ্দেশ্য গালে টপ করে একটা চুমুক খাওয়া। এখন উনি ঘুমিয়ে আছে, আমার ইচ্ছেটা পূরণ করে ফেলি। জেগে থাকলে যা পারবো না ঘুমন্ত অবস্থায় তা সেরে ফেলি। আমার ইচ্ছেটাও পূরণ হবে, লজ্জাও পেতে হবে না, উনিও জানবে না। আস্তে করে পা টিপে টিপে বিছানায় গিয়ে বসলো। বেশ লজ্জা লাগছে, মুখের ভিতর কেমন ডিপ ডিপ আওয়াজ হচ্ছে, ভয় লাগছে। তবুও মনের ইচ্ছেটা পূরণের তাগিদে ভয়কে জয় করে নিয়ে ঝুঁকে গেল। চোখ দুটো বন্ধ করে এক হাতে গাল ধরে আরেক হাতে কাঁধে ধরে অন্য গালে আলতো করে চুমু খেলো। ঘন ঘন নিঃশ্বাসের বেগ প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। গাল থেকে তার ঠোঁট জোড়া উঠিয়ে মোহময়ী চোখে ইমনের মুখ পানে চাইল। ভালো লাগাটা পুরো শরীর জুড়ে খুব করে উকি দিচ্ছে। মনের ভিতর প্রেম প্রেম পাচ্ছে খুব, পাবে নাই বা কেন? তার বান্ধবীরা সবাই প্রেম করে, সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করে। আজ এই করেছে, কাল সেই করেছে। তন্নি অভ্রের প্রেমময় মুহূর্তের অনাকাঙ্ক্ষিত ভাবে কতবার যে সাক্ষী হয়েছে হিসেব নেই। সেও তো সদ্য যৌবনে পা রাখা এক যুবতী, তার মনে বা প্রেম জাগবে না কেন? তার উপর যদি সামনের এমন সুশীল দেহের সুপুরুষটি হয় তার স্বামী, তাহলে তো কথাই নাই। টপ করে আরেকটা চুমু খেলো। এবারেরটা এতটাই খুশি হয়ে এত গাঢ়ভাবেই দিয়েছে যে মনের ঘুমটা গেছে আলগা হয়ে। একটু নড়ে চড়ে চোখ খুলতেই খানিকটা অবাক হলো। পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মুস্কান ভয়ে মুখটা কাচুমাচু করে মিনমিনে স্বরে চোখ দুটো বন্ধ করে ফেললো। বিশেষ করুন, আমি চুমু খাচ্ছিলাম না, বিশেষ করুন। আমার ঘরে এতদিন বাঘিনী ছিল জানতাম, কিন্তু চুন্নি ছিল তা তো জানতাম না। চুমু খাওয়া চুন্নি, চুমু চুন্নি। এক হাতে কোমর জড়িয়ে সম্পূর্ণ নিজের উপর ফেলে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলল ইমন। মুস্কান বড় বড় চোখ করে এক ঢোক গিলল। ইমনকে ছাড়তে নিতেই ইমন তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে নিয়ে বলল, এই বউতে কি হবে? কোথায় স্বামী অসুস্থ স্বামী সেবা করবে, তা না সে চুরি করছে, তারপর চুরি করে চুমু খাচ্ছে। বড্ড শ্বাস বেড়ে গেছে দেখছে। আমাকে ঘুমন্ত পেয়ে আর কে করা হয়? আমি সত্যি আর কিছু করিনি, আজকে দুটো চুমু খেয়েছি, বিশ্বাস করুন। আর খাবো না, প্রমিস। ভুল হয়ে গেছে আমার। ইমন মুচকি হাসলো। মুস্কানকে গভীরভাবে জড়িয়ে বিছানায় ফেলে দু হাতে তার দুহাত চেপে ধরল। ডাগর ডাগর চোখ দুটোতে গভীর দৃষ্টি স্থির করলো, মুখে দুষ্টু হাসি। দুটো চুমু খেয়েছ? মুস্কান ভয়ে ভয়ে ইমনের দিকে চাইল। ইমন মুখভঙ্গিটা কঠোর করে নিল। আর খাবো না, ভুল হয়ে গেছে আমার। ইস, কি ইনোসেন্ট! মুখটাতে যতটা ইনোসেন্ট ভরে আছে, মনটাতে ততটাই নেই ম্যাডাম। চুমু খাবেন তো খান, বটটা আপনারই, নিষেধ কোথায়? কিন্তু অজান্তে কেন? আমি জানবো, বুঝবো, ফিল করবো, এভাবে চুমু খেতে হবে। চুরি করা মহাপাপ। আর এই মহাপাপ শুধু টাকা পয়সা সোনাদানা চুরি করলে হয় না, ইমন চৌধুরীকে চুরি করে চুমু খেলেও হয়। আমি কি করে আপনাকে মহাপাপ করতে দিই মিস? চোখ দুটো পানিতে চিকচিক করছে। এত বড় ভুল সে কি করে করলো? ছি, নিজের উপরই ছি ছি করতে লাগলো। ইমন মিটিমিটি হাসছে। মুস্কান অপরাধীর মতো মুখ করে বলল, সত্যি ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। ভুল যখন করেছ সে ভুলের শাস্তি তো পেতেই হবে। জানো তো, আমি যেমন ভালোবাসতে পারি তেমন শাস্তিও দিতে পারি। মুস্কান ভয়ে চোখ সরিয়ে নিল। মিনমিনে স্বরে বলল, আচ্ছা শাস্তি দিন, ভুল যখন করেছি শাস্তিটা তো প্রাপ্যই আমার। ইমন বাঁকা হাসলো। অভিমানে ভরা কথাগুলো তার ভীষণ ভালো লাগলো। যে কাজটা চুরি করে করতে যাচ্ছিলে সেটা আবার প্রকাশ্য করো। আর হ্যাঁ, শুধু কিস করলে চলবে না,
কিস প্রো চাই, ওকে? আর চুরি করার সময় ভুল জায়গা ধরে ফেলেছ, করে ফেলেছ। এবার ঠিক জায়গা করবে। বুকটা ধক করে উঠল। চোখ তুলে ইমনের মুখের দিকে চাইল। ইমনের দুষ্টু হাসি মাখা হুমকি স্বরে কথাগুলো যেন খুবই ভয়ঙ্কর ছিল, এতটাই যে তার হাত পা কাঁপতে শুরু করলো। কি হলো আমার কাঁপাকাঁপি রানী? এমন করে লাভ নেই, স্টার্ট। ইমন মুখটা এগিয়ে দিল মুস্কানের খুব কাছে, গভীর দৃষ্টি ছুড়ে দিয়ে মুখোমুখি মুখ করে অপেক্ষায় আছে সে। মুস্কান সেই চোখে দৃষ্টি রাখতে পারছে না, যার দিকে তাকাতেই পারছে না তাকে কি করে চুমু খাবে। কিন্তু ইমন যখন একবার বলেছে তাহলে সে তো চুমুটা নিয়েই ছাড়বে। শরীরটা অবশ হতে লাগলো। ইমনের অধীর আগ্রহ ভরা মুখটাতে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। কি হলো, লেট কেন? যত লেট হবে শাস্তি তত বেশি পাবে। নো স্টার্ট। আপনি ওভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ, তাহলে আমি পারবো না। চোখটা বন্ধ করুন না। ইমন ভ্রুকুচকে আরো কাছে চলে গেল। কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঠেকিয়ে ভারী আওয়াজে বলল, কেন? তাহলে সমস্যা কোথায়? তুমি আমার চুমু খাবে আর আমি দেখবো না? লজ্জায় যেন মরণ হবে এবার। মুখটা সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, আপনার ওই চোখে মরণ হবে আমার, দোহাই লাগে, এভাবে তাকাবেন না। ওকে ফাইন, চোখ বন্ধ করলাম। এবার খুশি? এবার স্টার্ট করো। ইমন চোখ দুটো বন্ধ করে অপেক্ষা করছে। তার প্রত্যেকটা ঘন শ্বাস গিয়ে ঠেকছে মুস্কানের মুখের উপর, যা মুস্কানের হৃদয় স্পন্দনকে প্রবলভাবে বাড়িয়ে দিচ্ছে। যে দুটো হাতে ইমন তার হাত চেপে ধরে আছে, সেই দুটো হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিল সে। নিজেকে কিছুটা স্বাভাবিক আনার ব্যর্থ চেষ্টা করলো। ধীরে ধীরে মুখ এগুতে লাগলো। দুজন দুজনের খুব কাছে, দুজনেই শুনতে পারছে দুজনেই শ্বাস প্রশ্বাস। মুস্কান বারবার গিয়েও ফিরে আসছে। প্রায় 10 বারের মতো সে ফিরে এসেছে। এবার কয়েক দফা শ্বাস নিয়ে যে এগোতে যাবে অমনি ইমন নিজেই এগিয়ে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। বেশ অনেকটা সময় পর মুস্কানকে ছেড়ে পড়ল। নেক্সট টাইম যেন এত লেট না হয়। চোখের কোণে বিন্দু জলকণা বুড়ো আঙ্গুলে মুছে দিয়ে পাশেই শুয়ে পড়ল। মুস্কানকে ঘর থেকে ফিরিয়ে আনার জন্য এক হাতে টেনে বুকে পুড়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদছিলে কেন? মুস্কান কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে শুধু চোখ দুটো বন্ধ করে বুকে গভীরভাবে মুখ গুজে রইল। এমনও আর কিছু বলল না। শান্তির এক নিঃশ্বাস ছেড়ে নিজেও চোখ দুটো বুঝল। মুস্কান কাজে লোকদের সাথে হাতে হাত লাগিয়ে সব রান্না কমপ্লিট করে নিল। আজ তার ফুপু শাশুড়ি মা আসবে। ইমনের করা আদেশ সব যেন ঠিকঠাক থাকে, আর মুস্কানও যেন পরিপাটি হয়ে দাদির কাছাকাছিই থাকে। সকালে ইমন বেরোনোর সময় তার গাল টিপে দিয়ে বলে গেছে, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু কি সারপ্রাইজ সেটাই ভেবে পাচ্ছে না মুস্কান। খালামণি, তোমার বড় ননদ আসছে অস্ট্রেলিয়া থেকে। ওরা নাকি 2 ছেলে মেয়ে। ছেলেটা কেমন গো? রীতিশার দিকে ভ্রুকুচকে তাকালো সাজিয়া বেগম। তা দিয়ে তোর কি? তোর থেকে বয়সে ছোটই হবে, অব্রর থেকে 1 বছরের বড়। আরে ধুর, আমার বয়সটা কি বেশি হয়ে গেল নাকি? ওরা আসলে আমার প্রচন্ড বিরক্ত লাগে। সারাক্ষণ পটের বেবি হয়ে বসে থাকবে আর কাজের লোকের মতো আমাকে খাটতে হবে। অসহ্য। তবে এবার বেশ জমবে। মুস্কানকে আমি না জ্বালাতে পারলাম, নদী নিপড়া খুব জ্বালাবে। তাই নাকি? তাহলে তো বেশ হবে। আমার জানা পারবো, ওদের দিয়েই করাবো। ইমন তো ওদের কিছু বলবে না। হাজারো ওনাকে ইমন মায়ের মতো ভালোবাসে, শ্রদ্ধা করে। দাদি আর ওনাকেই তো মান্য করে বেশি। ঠিক বলছিস, দেখ না কি হয়। নদী যা সব পছন্দ করে না সব মুস্কানকে দিয়ে করাবো আর মজা জমাবো। মিসেস নদী চৌধুরী অনেক বছর পর তার ছেলে নিলয় মেয়ে নিপ্রাকে নিয়ে চৌধুরী বাড়িতে পা ফেললেন। তার হাজব্যান্ড বাংলাদেশে আসলেও এবারই আসেনি। তার নিজের বাড়ি গিয়েছে। শ্বশুর বাড়িতে সে এসে দীর্ঘ সময় থাকা তার নীতি বিরোধ। সে সময় করে আসবে তার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। নদী বাড়িতে পা ফেলতে না ফেলতেই সাজিয়া বেগমের মোড়টাই পাল্টে গেল, যেন সে এবারের নতুন বউ। সাদা কাতানের শাড়ি পরা, বাঙালি ভাবে গলায় সাদা মুক্তোর মালা, কানে মুক্তোর দুল, চোখে সোনালি ফ্রেমের চশমা পরা। 2 পাশে 2 ছেলে মেয়ে নিয়ে টান টান হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। সবাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। মুস্কান দূর থেকে হা করে চেয়ে দেখছে। এত সুন্দর সুন্দর মানুষগুলো দেখে তার ভীষণ অবাক, সে সাথে ভালোও লাগছে, খানিকটা ভয়ও করছে। এরা তার শাশুড়ি মায়ের মতো হবে না তো আবার? বুকটা দুরু দুরু করছে তার। দাদি এসে মেয়েকে কতক্ষণ আদর সোহাগ করে নাতি নাতনিদের আদর করতে ব্যস্ত হয়ে পড়লেন।
সাজিয়া বেগম শরবত সহ হালকা নাস্তা নিয়ে টি টেবিলে রাখলেন। মুস্কান তিনজনকে ড্যাব ড্যাব করে দেখতে লাগলো। আজ তার মাকে ভীষণ মনে পড়ছে। সামনের এই মানুষটার সাথে তার মায়ের যে অনেক মিল, তার পাশের মেয়েটার সাথেও বেশ মিল খুঁজে পেল নিজের সাথে। তবে তার থেকে এই মেয়ের গায়ের রংটা বেশ উজ্জ্বল। নিপ্রাপু কেমন আছো? নিলয় ব্রো, কি খবর তোমার? ইয়ানা ইয়াশফার দিকে চেয়ে নিলয় নিপ্রা একগাল হাসি নিয়ে বলল। উই আর ফাইন, তোমরা? ইয়ানা ইয়াশফা দুজনেই হেসে ফেলল। আমরাও ভালো। আপি ভাইও এখনো বাংলাটা জব্দ হলো না? নিলয় নিপ্রা হেসে ফেলল। মায়ের দিকে চেয়ে দুজনই একসাথে বলে উঠল। হু ইজ শি? নদী আশেপাশে তাকালো। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকাতেই দেখলো মেয়েটা ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে। চোখ দুটো জলে ভরে গেল নদীর। তার মায়ের দিকে চাইতেই নাজমা চৌধুরী চোখ দিয়ে আশ্বস্ত করলেন। নদী মুস্কানকে হাত দিয়ে ইশারা করতেই মুস্কান ভয়ে আটকে উঠল। দাদি, নিলয়, নিপ্রা ছাড়া সবাই ভ্রুকুচকে চেয়ে রইল। সাজিয়া আর রীতিশা তো অবাকের চরম পর্যায়ে। মুস্কান ভয়ে ভয়েই এক পা করে এগোতে লাগলো। নদী দু চোখ ভরে পা থেকে মাথা অবধি দেখে যাচ্ছে মুস্কানকে। গাঢ় সবুজ রঙের সালোয়ার পরা, সুতি ওড়না দিয়ে মাথায় কাপড় তুলে রেখেছে। ওড়না পেরিয়ে লম্বা চুলগুলো উকি দিচ্ছে। নদী চোখের পলক ফেলছে না, অপলক ভাবে দেখে যাচ্ছে সামনের এই ছোট্ট প্রিন্সেসটাকে। মুস্কান সামনে এসে দাঁড়াতেই নদী তাকে শক্ত করে জড়িয়ে নিল বুকের মাঝে। হু হু করে কেঁদে উঠল। তার কান্না দেখে দাদিও চোখের পানি ধরে রাখতে পারল না। নিপ্রার চোখেও পানি। নিলয় সরে গেল, সে তার মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। মুস্কানও হতভম্ব হয়ে গেল, নদীর বুকে এসে কাঁপতে লাগলো। নদী সমানে তাকে চুমু খাচ্ছে, আদর করছে। রীতিশা, সাজিয়া দুজন দুজনের হাত চেপে ধরে অবাক চোখে চেয়ে আছে। তারা কিছু বুঝতে পারছে না। ইয়ানা ইয়াশফাও হতবাক। উপর থেকে ইমন এই দৃশ্য দেখে তৃপ্তির এক হাসি দিল। নদী উপরে তাকাতেই ইমনকে ইশারা দিল। ইমনও নেমে আসলো নিচে। নিপ্রা, নিলয় গিয়ে ইমনকে ঝাপটে ধরল। ইমন ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে নদীর সামনে যেতেই নদী মুস্কানকে ছাড়লো। মুস্কানও কাঁদছে। কেন কাঁদছে সে জানে না, শুধু এইটুকু জানে সামনের মানুষটার গা থেকে মামা গন্ধ আসছে। অবশেষে আমার বাবাই আমার কলিজার সম্পদটাকে নিয়ে এলো। বলে ইমনের কপালে চুমু খেলো। নদী মুস্কানকে আবারও জড়িয়ে কপালে চুমু খেলো। মা, ভাই কোথায়? ভাইকে আসতে বলো। তোমরা বসছো না? বউকে তো পরেও দেখতে পারবে, কত দূর থেকে এসেছো। রেস্ট নাও নদী। নদী বড় বড় করে তাকালো। না মানে আসলে তোমরা তো টায়ার্ড, তাই বলছিলাম আর কি। আমাদের নিয়ে তোমায় ভাবতে হবে না। নিপ্রা, নিলয়, যা পোশাক পাল্টে নে। ইমন ভাইকে ফোন দে, আমি আর ধৈর্য ধরতে পারছি না। মুস্কানের বেশ অবাক লাগছে সবকিছু। ইমন মুস্কানের দিকে চেয়ে বাঁকা হাসলো। মুস্কান সে হাসি দেখে দ্বিগুণ ভয় পেয়ে গেল। কিছু তো একটা ঘটকা আছেই। খালামণি গো, আমার হাত পা কাঁপছে। এরা এই গন্ডাকে এত তুলু তুলু করছে কেন? আমার মাথায় ঢুকছে না। আমারও রীতি, আমার কেমন যেন ভয় লাগছে। কি হচ্ছে এসব? মম, শি ইজ আওয়ার লিটল সিস। বলি নিপ্রা দৌড়ে এসে মুস্কানকে জড়িয়ে ধরলো। নিপ্রার কথা শুনে সাজিয়া, রীতিশা, ইয়াশফা, ইয়ানা চমকে গেল। মুস্কান কখনো ভাবেনি এরা এত ভালো থাকে, এত ভালোবাসবে। খুশিতে তার দ্বিগুণ কান্না পেয়ে গেল। নদী এসে বলল, কি হলো মামুনি, কাশো কেন? তুমি তো কাঁদবে না, আমি এসে গেছি তো। কে তোমায় কাঁদায় সেটাই তো আমি দেখবো। সব হিসেব নিকেশ করে দিব আজ। আমার অস্তিত্ব জানান দিবেও আজ আমি কেন কাঁদবো মামুনি। বলে আবারও কপালে চুমু খেলো। সাজিয়া আতকে উঠল। কিছু তো গড়বড় আছেই, কিন্তু এদের কিছু জিজ্ঞেস করা যাবে না। নদী যা খ্যাক খ্যাক করে, অপেক্ষা ছাড়া উপায় নেই। ড্রয়িং রুমে উপস্থিত সবাই। মুস্কান ভেবেছিল সবাইকে খেতে দিবে, আরো কত কাজ। কিন্তু নদী তাকে সেই যে তার পাশে বসিয়েছে একবারও কাজ ছাড়া করেনি। কাজের লোকরাই সব করছে। মুস্কানের কেমন অস্বস্তি লাগছে। ক্ষণে ক্ষণে নদীর মুখে দিয়ে চেয়ে দেখছে আর মায়ের মুখটা মনে করছে আর ভাবছে কত মিল দুজন মানুষের। ইমনও ক্ষণে ক্ষণে মুস্কানকে দেখে মিটিমিটি হাসছে। সবাই আমার দিকে তাকাও, আর আমি যা বলছি পই টু পই মাথায় গেঁথে নাও। নদীর কথায় সকলের দৃষ্টি তার দিকে স্থির। ছেলেমেয়েরা সবাই উপস্থিত সেখানে। রীতিশা, ইভান একপাশে দাঁড়িয়ে আছে। আজ থেকে 26 বছর আগের ঘটনা। ইকরামুল ভাই, এনামুল ভাই আর নয়ন, আমরা 4 ভাই বোন ছিলাম। নয়ন নামটা শুনে মুস্কান
চমকে উঠল। নদীর দিকে চাইতেই নদী চোখ বুজে আশ্বস্ত করলো, হাতটা শক্তভাবে চেপে ধরলো। উপস্থিত সবাই নদীর দিকে উৎসুক নয়নে চেয়ে আছে। নয়ন তখন ক্লাস 10-এ পড়তো। ভাই বোনদের মধ্যে সবার ছোট ছিল নয়ন। আমাদের সকলেরই ভীষণ আদরে ছিল, এক কথায় কলিজার টুকরা। সকলের নয়নের মণি, তাই বাবা আদর করে নাম দিয়েছিল নয়নতারা। ও খুব প্রাণোচ্চ ছিল, সবার সাথে খুব সহজেই মিশে যেত। কথায় আছে, বেশি সুখ সবার কপালে সয় না। নয়নেরও তাই হলো। আবেগের বশীভূত হয়ে জীবনটাকে বিপর্যয় ফেলে দিল নিজেই। বাড়ির ড্রাইভারের সাথে সম্পর্ক জড়ালো। বাবা যেমন ছেলে মেয়েদেরকে ভালোবাসায় কোনো ত্রুটি রাখেনি, তেমন শাসনেরও ত্রুটি রাখেনি। প্রথম যেদিন ওদের সম্পর্কের কথা জানতে পারে বাবা, সেদিন তার কাঠের লাঠিটা দিয়ে বেশ আঘাত করেছিল নয়নের গায়ে। শুধু নয়নকেই নয়, ড্রাইভার তারেকের গায়েও আঘাত করেছিল। আমরা কেউ আটকাতে পারিনি বাবাকে। সত্যি বলতে আমাদেরও রাগ হয়েছিল ভীষণ। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে নয়ন কি করে একটা ড্রাইভারের সাথে প্রেমে জড়াতে পারে? কেউ মেনে নিতে পারছিলাম না আমরা এই সত্যিটা। নয়নের বাইরে যাওয়া, স্কুলে যাওয়া সব বন্ধ করে দিল বাবা। রুম বন্দি করে রাখলো। মেয়েটা প্রচন্ড জেদি ছিল, ঠিকভাবে খেতেও না, ঘুমাতেও না, পাগলের মতো কান্নাকাটি করত। ওর এই কষ্ট মা সহ্য করতে পারত না। নিজের মনের সাথে যুদ্ধ করে সন্তানের মায়া ত্যাগ করে মা তারেককে খবর পাঠায় গোপনে। নিজের মেয়েকে নিজ হাতে ও ড্রাইভারের হাতে তুলে দেয়। সেদিনই শেষ নয়নের মুখে হাসি দেখেছিল মা, আর সেদিনই ছিল মায়ের সাথে নয়নের শেষ দেখা। বড় বাড়ির মেয়ে একটা ড্রাইভারের সাথে পালিয়েছে, আশেপাশে খবরাখবর রটে যায়। আর বাবা সেই দিনে স্ট্রোক করেন। হসপিটালের বেডে শুয়েই তার অতি আদরের ছোট সন্তান তার নয়নের মণি নয়নতারাকে ত্যায্য করে দেন। তারপর থেকে নয়নের থেকে আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যায়। বাবার সামনে আমরা কেউ নয়নের নাম উচ্চারণ করতাম না। কত রাত মা বালিশ ভিজিয়েছে এই হিসেবের বাইরে। বিয়ের আগ পর্যন্ত এমন কোনো রাত নেই যে আমি আমার নয়নের স্মৃতি মনে করে কাঁদিনি। বিয়ের পর ব্যস্ততায় চোখের পানি ফেলতাম না ঠিকই, মনে করি ঠিকইও রয়ে গিয়েছিল। আশায় ছিলাম কোনো একদিন আবারও আমরা দু বোন এক হব, কোনো একদিন আবারও আমাদের পরিবারের সকলে এক হব। কিন্তু যেদিন মা আমাদের ফোন করে সবটা জানালো, সেই দিন ইমনের মাধ্যমে সব খবরাখবর যোগাযোগ করলাম। সেই দিন যেন সব আশা নিরাশায় পরিণত হলো। 20 বছর আগে যে মেয়েটা এই বিলাসবহুল বাড়ি ছেড়ে নিজের শেখর বিচ্ছিন্ন করে আপন চন্দ্রের ছেড়ে নিঃস্বার্থভাবে ভালোবেসে একজন পুরুষের হাত ধরে বেরিয়ে গিয়েছিল অজানা পথে, সে মেয়ে কি জানতো তার ভবিতব্য? জানতো না বলেই তো এভাবে শেষ হয়ে গেল সে। মুস্কান ঢুকরে কেঁদে উঠল। তার আর বুঝতে বাকি রইল না কাকে নিয়ে, কার অতীত নিয়ে কথা বলা হচ্ছে। নদী মুস্কানকে নিজের বুকে জড়িয়ে নিল। কেঁদো মামুনি, কেন কাঁদছো? আজই আমাদের সুখের দিন। আমরা আমাদের নয়নকে হয়তো আর ফিরে পাবো না, কিন্তু আমাদের নয়ন যে তার সেরা জিনিসটাই আমাদের জন্য রেখে গেছে। আমার নয়নের অংশ যে তুমি। বলেই ফুপিয়ে কেঁদে উঠল। সাজিয়া বেগম সহ ইভান নীতিশার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এসব কি শুনছে তারা? ইভান, এই ইভান, আমি স্বপ্ন দেখছি না তো ভাই? আমার একটু চিমটি কাটতো। এই মেয়ে তাদেরই বাড়ির সন্তান, এটা কি করে সম্ভব? ইভানের শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, হন হন করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। এই দৃশ্য ইমনের চোখ এড়ালো না। হ্যাঁ, ও আমার নয়নের সন্তান, ও এই বাড়ির সন্তান। বাবা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বাবা যে বলে গেছেন তার নয়নকে ক্ষমা করে এই বাড়ি ফিরিয়ে আনতে। আমরা আমাদের নয়নকে ফিরিয়ে আনতে না পারলেও ইমন নিজের অজান্তেই নয়নের অংশকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে এনেছে। হ্যাঁ, মুস্কান আমার নয়নের মেয়ে। এই বাড়িতে আমার যতটা অধিকার আছে, আমার সন্তানদের ততটা অধিকার আছে। তার থেকেও বেশি অধিকার মুস্কানেরও রয়েছে। চৌধুরী পরিবারের নাতনি ও ইমন চৌধুরীর অর্ধাঙ্গিনীও। অন্যদের তুলনায় ওর অধিকারটা অনেকটাই বেশি। মুস্কান কোনো পতিতা পল্লী থেকে উঠে আসেনি, তার বংশ পরিচয় ঠুনকো নয়।
জোর গলায় কথাগুলো বলে সাজিয়ার দিকে তাকালো নদী। সাজিয়া মাথা নিচু করে ফেলল। সবাই নীরব, পুরো বাড়ি শুনশান নীরবতায় রইল। রীতিশা আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না, সবার মাঝ থেকে সেও সরে গেল। ও যদি নয়নের মেয়ে হয়ে থাকে তাহলে নয়ন কোথায়? ও আদৌ নয়নের মেয়ে তো, নাকি এটা কোনো চাল? সাজিয়ার কথা এমন রাগে দুহাত শক্ত মুঠো করে ফেলল। একরামুল চৌধুরী বললেন, তোমাকে কি মনে হয় আমার নির্বোধ? ও নয়নেরই সন্তান, আর ওই ব্যর্থ সার্টিফিকেট থেকে শুরু করে সব ইনফরমেশনই মনের কাছে রয়েছে। এর মাঝে আমি নিজে গিয়েও তারেকের সাথে দেখা করে এসি। তারেক অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। সে আমার বাড়ির মেয়েকে যথার্থ মর্যাদা দিতে পারেনি। আরে না, মুস্কানকে সে বাবার স্নেহ দিতে পেরেছে। সে ব্যর্থ না পেরেছে স্বামী হতে, না পেরেছে বাবা হতে। মুস্কান অবাক চোখে ইমনের দিকে তাকালো। ইমন মৃদু হাসলো, হালকা কেশে বলল, সেদিন রাতেই গাড়ি নিয়ে বের হয়ে গেছিলাম, তার কারণ সবারই অজানা। সেদিন আমি মুস্কানের যাবতীয় কাগজপত্র গ্রাম থেকে আনিয়েছি। লোক পাঠিয়ে সেই সাথে মিস্টার তারেককেও তার দ্বিতীয় স্ত্রীর আসল রূপ দেখিয়ে এসছে। মুস্কান ভয়ে এক ঢোক গিলল। আরো অনেকের অনেক কৌতূহল থাকলেও ইমন কথা বাড়ালো না। নদী শেষে একটা কথাই বলল, এতদিন ওকে যে যতভাবে অপমান অসম্মান করেছো, আজকের পর ওর দিকে আঙ্গুল তোলা লাগে একবার হলেও সবাই নিজের জায়গা আর ওর জায়গাটা ভেবে নেবে আশা করি। সাজিয়া বেগমের হাত পা কাঁপছে, রীতিশা রাগে কাঁপছে। প্রীতি, তুই আর কোনো ঝামেলা করিস না, দোহাই লাগে। নদী খুব ডেঞ্জারাস, আমি চাই না কোনো প্রকার ঝামেলা হোক। আর মুস্কানকে নিয়ে যে সমস্যাটা ছিল সেটা তো মিটেই গেল, আমার আর কোনো অসুবিধা নেই ওকে নিয়ে। খালামণি, কি বলছো এসব? ভুলে গেছো তুমি আমার অপমানের কথা? ভুলে গেছো তোমার ছেলের গায়ে পড়া আঘাতগুলোর কথা? আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু সত্যি তো এটাই, ওদের কোনো দোষ নেই, মুস্কানেরও কোনো দোষ নেই। আছে দোষ, আছে মামনি। আর মুস্কানের দোষ নাই থাকুক, ইমনের আছে। ওর জন্য আমি আমার বেবিকে হারিয়েছি, আমার ভালোবাসা হারিয়েছি। ওকে আমি সুখে থাকতে দিব না সুখী হতে। চিৎকার করে কথাগুলো বলল রীতিশা। সাজিয়া রীতিশার কাঁধে ধরে কড়া গলায় বলল, তোর এই জেদের কারণে আমার না সংসার ভেঙে যায়, তোর এই জেদের কারণে আমার জীবনে অভিশাপ না নেমে আসে। কিচ্ছু হবে না খালামণি, কিচ্ছু হবে না। আমি কালই এ বাড়ি থেকে চলে যাব। এ বাড়ি থেকে কিছু করা সম্ভব নয়। ইভান কোথায়? তুই ইভানকে এসবের মধ্যে টানছিস? রীতিশা সাজিয়ার কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত 11টা বাজতে চলল, আর আমার চুমুচনের খবর নেই। আজকে আমার কাছে আসবে না নাকি? ফুপুকে পেয়ে আমায় ভুলে গেল। বিয়ে বিয়ে করছে আর পায়চারি করে যাচ্ছে পুরো রুম জুড়ে। আরও আধ ঘন্টার মতো ওয়েট করে ফুপুর রুমের দিকে পা বাড়ালো ইমন। দরজার কাছে যেতেই দেখলো ফুপুর কোলে মাথা রেখে ফুপুর বলা কথাগুলো শুনছে। মুস্কানও প্রাণ খুলে কথা বলছে নদীর সাথে, আর তার প্রত্যেকটা কথায় তার মা আর মা রয়েছে। ইমন দরজায় হেলান দিয়ে পকেটে দুহাত গুজে মুগ্ধ চোখে চেয়ে রইল। তার হৃদয় জুড়ে শীতলতায় ছেয়ে গেল। তার মুগ্ধময়ীর বলা প্রত্যেকটা বলি, তার মুগ্ধময়ীর চোখে মুখে চঞ্চলতা খুব গভীরভাবে আকৃষ্ট করলো তাকে। অপলকভাবে তাকিয়ে আছে ইমন। নদী মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিপ্রার কথায় ধ্যান ভাঙল ইমনের। নদী মুস্কান দুজনই তাকালো ওদের দিকে। ইমন হালকা খেসে ভিতরে যেতে যেতে বলল, ফুপু কবে আসবে? তা তুই তাকেই ফোন করে জেনে নিস। বস এখানে। না, বসবো না, রাত অনেক হয়েছে। ঘুমিয়ে পড়ো তোমরা, আমিও ঘুমাবো, সকালে অফিস আছে। ও, তাহলে যা, গিয়ে ঘুমিয়ে পড়। ইমন মুস্কানের দিকে আর চোখে তাকালো। নিপ্রা ইমনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ব্রো, সিজ আমাদের সাথে ঘুমাবে আজ। হে হে হে। ইমন জোরপূর্বক হেসে চলে গেল ধীর পা ফেলে। মুস্কান ইমনের যাওয়ার পানে চেয়ে রইল। কয়েক সেকেন্ডের ভিতরেই ইমন আবারও রুমে এলো। নিপ্রা ভ্রুটিয়ে জিজ্ঞেস করলো, কি? কিরে, কিছু বলবি? তোমরা তিনজন একসাথে থাকবে। তা দিয়ে তুই কি করবি? যা, গিয়ে ঘুমা, তোর না অফিস আছে। নিপ্রা মুচকি হাসলো। মুস্কানও মুখ টেপে হাসলো, যা চোখ এড়ালো না ইমনের।